আমার আপনার সরকার, আমরা বলি তারা নাকি স্বাধীনতার সপক্ষের মানুষ, তারা কোন যুক্তিতে সেখানে একটা স্বাক্ষর করে যেখানে লেখা আছে এর মধ্যে কোনো রকম বাংলাদেশি মানুষ ঢুকতে পারবে না, এই 900 একরের মধ্যে কোনো শ্রমিক নিতে পারবে না, সমস্ত জিনিসপত্র ভারত থেকে আসবে এবং এর শুধুমাত্র এই জায়গার নিয়ন্ত্রণ থাকবে শুধু ভারতের কাছে। তার মানে কি বাংলাদেশের মধ্যে আরেকটা ভারত? এবং এটা যে মেনে নেয় তার মস্তিষ্ক বা মগজ কতটুকু পচে গেছে এটা আপনারা আন্দাজ করতে পারেন। ভাই, বিদেশিদেরকে পাত্তা দেওয়ার কিছু নাই। আমার দেশের নির্বাচন কেমনে হবে, আমরা কাকে নির্বাচিত করব, আমরা কাকে নিষিদ্ধ করব, কাকে রাখবো, এটা তো ভাই সাধারণ মানুষের সেন্টিমেন্টের ব্যাপার, এটা তাদের অধিকার, তাদের চয়েস। আপনি বলার কে? আপনি বলতে পারেন আমি তো তোমাদেরকে ব্যবসা বাণিজ্য দেই, ভালো কথা। যদি আপনি আমাদের উপরে আপনার এই সিদ্ধান্ত চাপাইতে চান, ভাই আমাদের ওই ব্যবসা দরকার নাই। আমার দেশের 20 কোটি মানুষ, এ বিশাল একটা মার্কেট, ব্যবসায়ীদের এত চিন্তার কোনো কারণ নাই। আপনারা আমাদের দেশের মানুষের জন্য তৈরি করেন, তারাই আপনার জিনিসপত্র কিনবে। ইন্ডিয়াতে যে আমরা গত 13 মাস যাই নাই চিকিৎসার জন্য, তার মানুষ মারা গেছে, আমরা তো একটা নতুন পথ খুঁজে পেয়েছি। আমি মনে করি আমাদের দেশের চিকিৎসকরা যথেষ্ট। আমি নিজে দেখেছি এই সোহরাওয়ার্দী হার্ট হসপিটালে, আপনি দেখেন সব বড় বড় বিশেষজ্ঞরা ছোট্ট একটা রুমের মধ্যে তারা দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। যদি বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখে আসেন একবার। আমি কিন্তু অভিভূত তাদের সার্ভিস দেখে, এবং আমি দেখতে পেয়েছি যে তারা চাইলে বাংলাদেশের মানুষকে সেই সময়, বাংলাদেশে সারা বিশ্বের দিকে তাকান, দুটা খুব ছোট ছোট দেশ, একটা হলো সিঙ্গাপুর আর হলো ইসরায়েল, তারা কিভাবে সব কিছুর মোকাবেলা করে দাঁড়িয়ে আছে আপনি দেখছেন। হ্যাঁ, ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র, এদের মধ্যে সন্দেহ নাই, কিন্তু তাদের স্পিরিটটা দেখেন। তারা সবাই, আমরা কি, আমাদের কি সেই স্পিরিট নাই ভারতের ভিতরে বিরুদ্ধে দাঁড়ানোর? যদি সেই স্পিরিট নাই থাকতো তাহলে তো আমরা 71-এ আমরা বিদ্রোহ করতে পারতাম না। তাহলে 71-এ 9 মাস এই আমরা বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা এই যুদ্ধ করতে পারতো না, তাদের নেতৃত্বে এই যুদ্ধ হতো না। তারা তো ফিল্ডের নেতৃত্ব দিয়েছে, তারা অ্যাকচুয়াল যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। রাজনীতিবিদরা যে যাই বলুক না কেন, তারা কি করছে সেই বিতর্কে আমি যেতে চাই না, এটা তারা নিজেরাই ভালো জানে। নিজেরা আয়নার দিকে তাকাইলে নিজেকে প্রশ্ন করে তারা বুঝে বুঝতে পারে 71 সালে আমি কি করছিলাম, কোথায় ছিলাম। এরকম অনেক গল্প আছে। বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত সংসদ সদস্য তারা ওই পারে গিয়ে ওই যে স্বাধীন দেশের যে সরকারের যে কেন্দ্রবিন্দু ছিল তাজউদ্দিন সাহেবের অফিসে গিয়ে ব্রিফকেসের মধ্যে লুটের টাকা নিয়ে শুয়ে ঘুমাইছে। এরকম অনেক গল্প আছে। এবং এই গল্প একজন সালাউদ্দিন, ক্যাপ্টেন শহীদ সালাউদ্দিন বীর বিক্রম, তার উদ্ধৃতিতে লেখা আছে একটা বইয়ে, যে সে একজন এমপির মাথার নিচ থেকে, সবাই দেখি যে এমপিরা ওই ব্রিফকেস নিয়ে মাথার নিচে ঘুমায়, তো চিন্তা করে কি ব্যাপার, এখানে আসে সবাই আমরা স্বাধীনতার কথা বলতে, কিন্তু এই সমস্ত রাজনীতিবিদরা এরা ব্রিফকেস নিয়ে ঘুমাইতেছে কেন? তো একদিন সে বেশি ঘুমায় গেছে, মাথার নিচ থেকে ব্রিফকেসটা খুলে দেখে কি ভিতরে বহুত টাকা, তা টাকাটা আস্তে করে সরাই নিছে, নেওয়ার পরে আবার ব্রিফকেসটা রাখাই দিছে। সে তো ঘুম থেকে উঠে তার ব্রিফকেস খুঁজে পায় না। অনেক চেঁচামেচির পরে ওই সালাউদ্দিন সাহেব বলছে কি খুঁজেন আপনি? বলে আমার ব্রিফকেস, ওটার মধ্যে অনেক জরুরি কাগজ ছিল। তাই নাকি? বলে কোথায় এটা? ওই দেখেন ওখানে পড়ে আছে। ওই টাকা নিয়ে যায় তাজউদ্দিন সাহেবকে দিছে যে এটা স্বাধীনতা যুদ্ধের ফান্ডে জমা দেন। এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, এরাই ছিল আসল মুক্তিযোদ্ধা, যারা জীবন বাজি রেখে আর বেঁচে থাকতে পারেন। উনি কামালপুর যুদ্ধে শহীদ হয়ে বীর বিক্রম। কিন্তু দেখেন তিনি ওইখানে ছিলেন অসুস্থ হয়ে অল্প কয়েকদিনের জন্য, এর মধ্যে কিন্তু উনি বের করে ফেলেছেন রাজনীতিবিদরা কি করছিল। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার যদি আধিপত্যবাদ রুখতে হয় তার একটা কমন একটা কৌশল গ্রহণ করতে হবে। সে কৌশল কি? সেটা হবে বলে সামরিক গাঠবন্ধন, বাংলায় বললাম মিলিটারি অ্যালায়েন্স। আপনি যদি মনে করেন যে আপনার কিছু কমতি আছে, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে তার সঙ্গে চুক্তি করেন যে আপনার বন্ধু সাময়িক সময়ের জন্য আপনি যাকে আমরা আমাদের আশেপাশে যারা বন্ধু রাষ্ট্র আছে তাদের সাথে আমরা সেই গাঠবন্ধন করতে পারি। আমরা চায়নার সাথে করতে পারি, আমরা পাকিস্তানের সাথে করতে পারি, কারণ আমাদের নিরাপত্তা প্রয়োজন, আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার। আমরা এক দেশ হিসাবে আমরা এক একজনের সাথে এক একটা কৌশল নিব, এটাই আমাদের কাজ।